আমরা আবার শেয়ার করি। তাহলে এখানে দেখো, তাহলে প্রথম কাজ কি, এই যেটা প্রথমে এই যে এই ভ্যালুটাকে লোড করা, তাহলে আমরা কালার চেঞ্জ করি নাই। এই যে প্রথম কাজ হইলো এই অংশটাকে লোড করতে হবে, এই যে মেমরি লোকেশনটা লোড করবে, তার সাথে এস যোগ করবে, তাহলে এটা লোডের কাজ হয়ে গেল। এই যে লোড হওয়ার পরে যোগ, তাইলে এক্স আই হইলো F0 আর এস হইলো F2, তার সাথে যোগ হয়ে F4 আরেকটা মেমরি লোকেশন, সেইখানে এটা স্টোর হবে। ঠিক আছে, F4 এ স্টোর হয়ে গেল, অ্যাড হয়ে, সরি এইটা অ্যাড হইলো এবং এই মেমরি লোকেশনে এটা রাইট হবে। যোগ হওয়ার পরে F4 এ যোগফলটা রাখবে এবং সেই F4টা 0তম লোকেশনে রাইট হবে। এরপরের কাজ কি, যোগ হয়ে এটা রাইট হওয়ার পরে এই যে আয়ের ভ্যালু মাইনাস করা, আয়ের ভ্যালু মাইনাস করা, আয়ের ভ্যালু মাইনাস করা। যেহেতু এটা একটা লুপ, কাজে এটা বলছে যে যদি নট ইকুয়াল টু 0 হয় তাইলে এই লুপটা কন্টিনিউ হবে। নট ইকুয়াল টু 0, এই যে নট ইকুয়াল টু 0 হলে লুপ কন্টিনিউ। ব্রাঞ্চ নট ইকুয়াল টু 0, দেন R1, অর্থাৎ R1টা 0 না হওয়া পর্যন্ত, R1 থেকে তো ইন্ডেক্সের কাজ করছিল, তাইলে লুপটা কন্টিনিউ করবে। এখন এই কোডটায় প্রবলেমটা হলো, দেখো কি কি প্রবলেম হতে পারে। এই যে এই F0, এই F0 এখানে হবে, তাইলে এখানে একটা ডাটা ডিপেন্ডেন্সি, রাইট আফটার রিড আফটার রাইট, এটা হলো ট্রু ডিপেন্ডেন্সি। রিড আফটার রাইট, এই রিডটা হচ্ছে এই F0, তাইলে এখানে একটা ট্রু ডিপেন্ডেন্সি হওয়াতে এখানে একটা স্টল হবে অবশ্যই, যেহেতু সে রিড করতে সময় নিবে। আবার এই F4টা একদম রাইট ব্যাক না হওয়া পর্যন্ত তো আর স্টোর করতে পারবে না, রাইট ব্যাক তো হয় সবার শেষে। তো তাহলে এখানেও কিছু স্টল হবে, কতগুলো স্টল হলো, তারপরে স্টোর হবে, তারপরে সাব হবে। যেহেতু এটা একটা ব্রাঞ্চ, এই যে R1টা কমপ্লিট হওয়ার পরে তাইলে তাহলে এই ব্রাঞ্চ, এই যেটা এই ব্রাঞ্চটা কি হবে, এই ব্রাঞ্চটা কমপ্লিট হইতে পারবে, কাজে এখানেও একটা স্টল হবে। তাহলে কতগুলো স্টল, একটা দুইটা তিনটা চারটা, এবং ব্রাঞ্চের পরেও একটা স্টল হবে। কেন, এই যে এটা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ লুপের যে এই ব্রাঞ্চটা কি বলা যায়, এক্সিকিউশন ইউনিটে যে সে এই ব্রাঞ্চটা রিজলভ করতে পারে, এক্সিকিউশন ইউনিটে যে ব্রাঞ্চটা সে রিজলভ করতে পারে, কাজেই এরপরেও আসলে একটা স্টল হবে। এই যে একটা প্রবলেম, এইটা যদি এমন ভাবে রিস্কেডিউলিং এবং রিরাইট করা যায়, যেমন আমি আগে লোড করে ফেললাম এই যে সাব আইটা, এইটা দেখা যাচ্ছে এই যে এই অনেক কিছুর ক্ষেত্রেই এই এই R1 এর খুব বেশি নাই, ইম্পর্টেন্স নাই, কাজে সে ইন্ডিপেন্ডেন্টলি এটাকে ইন্ডেক্সটাকে আগে এক্সিকিউট করে ফেললো, তারপরে অ্যাড করবে, তারপরে ব্রাঞ্চ। আর যেহেতু ব্রাঞ্চের পরেও একটা স্টল আছে, সেটাকে দূর করার জন্য এই স্টোরটাকে সে সবার শেষে দিয়ে দিল, যেহেতু স্টোরের কারণে অনেক সময় এই মেমোরি অপারেশনস করতে যে কিছু স্টল হয়, হ্যাঁ, তো সেই সমস্যা সমাধান করার জন্য এটাকে এই যে স্টোর 8RI R1, তাহলে একটু যদি রিরাইট করা যায় যে এই সাব আইটাকে আগে নিয়ে যাব এখানে, তাহলে এই স্টলটা কমপ্লিট হয়ে গেল। আর অ্যাড এর পরে F4 এ যেহেতু F4টা এখানে ইউজ হচ্ছে না, কাজে স্টলের কোনো তেমন মেজর কোনো প্রবলেম নাই, যেহেতু সাব আই আগেই হয়ে গেল। এই যে একটু রিস্কেডিউলিং এর ফলে এখানে স্টল কিন্তু অনেক কমে গেছে, স্টল কমে যাওয়ার কারণে এটার পারফরমেন্স অবশ্যই ইমপ্রুভ হবে। আমি আবার এটাকে রিপিট করছি। এইটা একটা লোকটা হলো I1000 থেকে শুরু, যতক্ষণ না 0 হবে ততক্ষণ তো লোকটা কন্টিনিউ করবে। তারপরে একটা অ্যারে লোড হবে এবং এস লোড হবে, লোড হওয়ার পরে এটা যোগ হবে, যোগ হওয়ার পরে আবার এক্স লোকেশনে এটা রাইট হবে, রাইট হওয়ার পরে আই
1 এক করে মাইনাস হবে, মানে I মাইনাস মাইনাস হবে। এটাকে যদি আমরা অ্যাসেম্বলি করে কনভার্ট করি তাহলে হবে হলো লোড, এই যে লোড অপারেশনটা, এটা হলো লোড, এই যে xi এই লোডটা কমপ্লিট করলো, তারপরে যোগ, তারপরে স্টোর, তারপরে সাব আই, তার মানে যে এই কাজ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, তারপরে ব্রাঞ্চ নট ইকুয়াল জিরো, নট ইকুয়াল জিরো, তখন সে এই লুপে চলে যাবে। আচ্ছা, এই অ্যাসেম্বলি কোডটাতে প্রবলেম হলো এই লোডের পরে একটা স্টল, কারণ এই লোড করে F0 রাইট না করা পর্যন্ত কিন্তু এই F0টাকে সে নিয়ে এক্সিকিউট করতে পারবে না। অ্যাড এর পরেও একটা স্টল হবে, বিকজ এই F4টা রাইট না করা পর্যন্ত এই F4টা তো সে স্টোর করবে কেমনে, তার মানে এটা রাইট ব্যাক স্টেজে না যাওয়া পর্যন্ত অ্যাড এর পরে তার মানে স্টল হবে। আবার স্টোর, সাব আই এর পরেও একটা, যেহেতু এই যে R1 দিয়ে এই এই যে ব্রাঞ্চ নট ইকুয়াল টু জিরো, তাহলে এইটা রাইট না করা পর্যন্ত এই যে মাইনাস না করে রেজাল্টটা রাইট ব্যাক না হওয়া পর্যন্ত, তাহলে এখানেও একটা স্টল হবে। কিন্তু এটা যদি রিরাইট করা যায় তাহলে স্টলের পরিমাণ কমে যাচ্ছে, মাত্র একটা মাত্র স্টল হচ্ছে। আমরা যদি এই লুপটাকে আনরোলিং করি, লুপ আনরোলিং, আচ্ছা আমি একটু তোমাদের কাছে কোশ্চেন নিয়ে নেই, এইটুক বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তোমাদেরকে আনমিউট সুযোগ দিলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে সোফার তাহলে করতে পারো। কারো কোনো কোশ্চেন? স্যার আমার ক্ষেত্রে সাবের ক্ষেত্রে স্যার যখন আমি বিয়োগ করছি স্যার তখন তো এখানে 8 বিয়োগ করছি হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা আমি 4 বিয়োগ করতে পারবো না? আমি ইন্টিজার ধরলে মানে যদি এইটা সম্ভবত এই এক্সাম্পল গুলা হলো লং ডাবলের ক্ষেত্রে অথবা ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে, এই জন্য হতে পারে। এখানে বইয়ের এক্সাম্পলটা আর দিছে এই কারণে, লং এবং ফ্লোটিং পয়েন্টের ডাবলের ক্ষেত্রে প্রত্যেকটা ডাবল এবং ডাবল long 8 বিট স্যার। হ্যাঁ 8 বিট হয়, 8 বিট না, 64 বিট হয়। লং এবং আচ্ছা স্যার, ডাবলটা হলো 64 বিট, 64 বিট হলে ইন্ডেক্সিং কত করে আগাবে? 8 করে 8 স্যার। করে আগাবে, সেই জন্য 8 করে বিয়োগ করছে, মানে অ্যারের ইন্ডেক্সটা। ঠিক আছে, আর আচ্ছা কোনো কোশ্চেন কারো? স্যার, এখানে অ্যাড এর ক্ষেত্রে অ্যাড এর পর আমি স্যার দুটা এখানে 4 এবং 5 নাম্বারের দুইটা এটা স্টোর হলো কেন, ইউজ করছি। এইটা হলো একটা করলে দেখো, হবে না স্যার এখানে? এইখানে রাইট ব্যাক হইতে কিন্তু ধরো মিপসে 5 স্টেজ পাইপলাইন না, হ্যাঁ স্যার, 5 তাহলে স্টেজ 4 পাইপলাইনে স্টেজ হলে হবে। তাইলে এই এইটা রাইট ব্যাক কখন হবে বলো দেখি, একদম ফিফথ সাইকেলের শেষে গিয়ে রাইট ব্যাক হয় না? ইয়েস স্যার। রাইট ব্যাক কখন হয়? তাহলে এখানে তো আসলে হতে পারে যে আহ, এখানে দুটা দেখাইছে, আরেকটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, কারণ এইটা রাইট ব্যাক না হওয়া পর্যন্ত এই F4টা তো সে স্টোর করতে পারবে না। পারবে না তার মানে এখানে অবশ্যই একটা রিয়াল স্টল হবেই, সেটা 3 সাইকেল হতে পারে, এখানে দেখাইছে 2 সাইকেল। স্যার। তাহলে এটা কোনো ডিপেন্ড না স্যার যে দুইটা বা তিনটা, এটা কোনো স্যার এফেক্ট কি নেমে স্যার? না, ফ্যাক্ট এখানে কিছু বলা আছে কিনা এর পরে, লোড F0 রাইট ব্যাক, সম্ভবত লোডের পরে অ্যাড এর পরে যেহেতু মেমোরি লোকেশনটা এই যে F4টা রাইট ব্যাক হইতে হবে, F4টা তখন স্টোর হবে, তার জন্য সম্ভবত এখানে দুটো দিছে। আর সাবের পরে যেহেতু সাব আর আই, তারপর হলো ব্রাঞ্চ, এখানে একটা, এটা একটু বইতে দেখতে হবে যে এটা কেন একটা করে দিছে। তার মানে মোট কথা হলো এইখানে একটা স্টল হবে, দিস ইজ স্টোর ট্রু, হবে, এইখানেও স্টল হবে একটা বা দুটো, এখানে তারপরে হবে। এইখানেও একটা স্টল হবে, আবার ব্রাঞ্চের পরেও একটা স্টল হবে। এই কারণে হবে যে এই লুপটা এই 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 যে এটা ট্রু আর ফলস, এটা কখন জানা যায়? এক্সিকিউশন ইউনিটের একদম শেষে, কমপ্লিট হওয়ার শেষে। হ্যাঁ কমপ্লিট হওয়ার শেষে, তাহলে শেষে, সেখানেও হ্যাঁ কিন্তু স্যার। একটা করে স্টল থাকতেই পারে, তার মানে ওইটাকে ডিলেড ব্রাঞ্চ বলে, অর্থাৎ কোনো কারণে ব্রাঞ্চটা এক্সিকিউট হইতেছে, তো ওই স্লটে কোনো ব্রাঞ্চ অন্য কোনো ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করতে হয় তাহলে, আচ্ছা আমার একটু হচ্ছে, আমি একটু পানি খেয়ে আসি, দাঁড়াও। আচ্ছা।
সব কেছে কি ক্লাস শেষ নাকি? বুঝতেছি না হ্যাঁ ক্লাস শেষ। স্যার একটু ইয়েতে গেছে, পানি খেতে গেছে। স্যার তো এখনো বাদ দেয় নাই। হ্যাঁ তাই কার কার সাইন লাগবে এখন লাস্টে আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রকিবরে বলতেছি যাদেরকে পাই তারটা করুক বাকিটা দেখি ব্যবস্থা করা যায় সেটাই সেটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে হ্যালো জি স্যার, হ্যাঁ শুনতেছি স্যার। আমার একটু ঠান্ডা লাগছিল বুঝছো গত 2 দিন আগে তো সেইখান থেকে মনে হয় গলা খুশখুশি হয়ে যাচ্ছে এনিওয়ে তাহলে আমরা এখানে যাই হ্যাঁ এখন এখানে বলো কি বলতেছিলা স্যার যদি দুটো স্টল ইউজ করতে ওইটা হ্যাঁ এইটা বলছিলা এইটা এইখানে তাহলে একটু বই দেখে নিতে হবে কেন এটা দিল তবে মূল কথা হলো যে লোডের পরে একটা স্টল হবে অ্যাড এর পরে অবশ্যই স্টল হবে সাবের পরে স্টল হবে আর ব্রাঞ্চের পরে স্টল হবে তার মানে কমসে কম ধরো এখানে যদি দুইটা জায়গায় একটাও ধরো তাহলে একটা দুইটা তিনটা চারটা স্টল হচ্ছে কিন্তু এইটাই যদি একটু স্কেজুলিং করা হয় সাব আইটাকেই যে এখানে নিয়ে আসা যায় তাহলে স্টলের পরিমাণ কমে যায় আর ওই স্টুরটাকে আমরা ওই যে এখানে একটা স্টল ছিল এই স্টুরটাকে শেষে দিয়ে দিল ঠিক আছে এই যে একটু রিস্কেজুলিং এর ফলে আমাদের পারফরমেন্স বেড়ে যাবে এটা হলো মূল স্যার ওইখানে একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ যে বলো আমি স্যার যখন রিস্কেডিউল করছি স্যার তখন ব্রাঞ্চ ইকুয়াল নট ইকুয়াল 0 হুম স্যার। আমার এই কন্ডিশন যখন ট্রু হবে তখন তো স্যার আমার লুপেই চলে যাবে আবার। সেক্ষেত্রে স্যার আমার F4 এর যেটা মান সেটা আর রিস্টোর হচ্ছে না স্যার। এটা এটা কি হার্ডওয়্যার সমস্যা? বেসড এই যে এটা কেবল ডিলেট ব্রাঞ্চ যে আর্কিটেকচারে এটা ডিলেট ব্রাঞ্চ অ্যালাউ করবে সেখানে এটা সম্ভব এই যে এই ধরনের যে ব্রাঞ্চের পরেও কোনো ইনস্ট্রাকশন দেওয়া এটা শুধুমাত্র যে সমস্ত আর্কিটেকচারের ডিলেট ব্রাঞ্চ আছে তাদের ক্ষেত্রে এরকম করা যাবে নাইলে করা যাবে না বুঝো নাই কম্পাইলার দেখবে যে ওই আর্কিটেকচার ডিলেট ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চের একটু পরে এক্সিকিউট হবে কিন্তু ওই ডিলে ওই স্লটে এই যে এই স্লটটাকে ডিলে স্লট বলে সেই ডিলে স্লট যদি হার্ডওয়্যারে থাকে তাহলে এটা এই রিস্কেডিউলিংটা এলাও হবে নইলে এই স্টোর এই ব্রাঞ্চের আগে এই স্টোরটাকে ব্রাঞ্চের পরে স্টোরটা দেওয়া যাবে না ঠিক আছে জি স্যার। এটা বেসড অন আর্কিটেকচার আচ্ছা এখন এই লুপ আনরুলিং এ আসো এইটা বুঝতে পারো কিনা এই আনরোলিংটা বুঝতে পারো দেখো আমি এটা হলো এই আয়ের ভ্যালু এক এক করে না কমে 4 করে কমাইছি তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে এটা বুঝতে পারো কিনা দেখো বুঝতে পারো কি এটা দেখো শুধু এইটা ছিল না যেহেতু আমি প্রত্যেকটা লুপের ইটারেশন 4 করে করছি তাহলে এটা হলো 0 জন্য এটা 1 এর জন্য এটা 2 এর জন্য এটা 3 4 হলে আবার শুরু থেকে শুরু হবে তখন 0 1 2 3 স্যার এটা আর ওটা তো এটাকে বলে সেম স্যার, তাহলে এখানে তো কোনটা কোনো পরিবর্তন দেখতেছি না। আগে যেটা ছিল 1 করে মাইনাস করছি আর এখন 4 করে মাইনাস করছি, দুটো তো স্যার সেম এখন। সেম না এখানে এই লুপটা কয়বার ঘুরবে আগে কয়বার ঘুরতো আগে 1000 আচ্ছা বার ঘুরতো লুপটা এখন হইলো 250 বার ঘুরবে 250 বার করবে, হ্যাঁ লুপটা তাহলে কমে গেল। লুপের তাহলে এই ব্রাঞ্চের পরিমাণ কমে গেল না হ্যাঁ স্যার ব্রাঞ্চের। তো তাহলে ব্রাঞ্চের পরিমাণ কমলেও তো পারফরমেন্স বাড়ে আমরা জানি এখানে ব্রাঞ্চ যদি আগে 1000 বার থাকে ব্রাঞ্চটা 1000 বার এক্সিকিউট হয় তাহলে এখন কতবার 4 দিয়ে ভাগ করলে যা হয় তার মানে ব্রাঞ্চটা কিন্তু লুপটা কিন্তু 250 বার এক্সিকিউট হবে তার মানে তোমার লুপের সংখ্যা কিন্তু সরি ব্রাঞ্চের সংখ্যা কিন্তু 250 পরিমাণ 4 ভাগের 1 ভাগ হয়ে গেল তাহলে তো ব্রাঞ্চের কারণে যে হিন্ড্রেন্স ছিল ব্রাঞ্চের কারণে যে তোমার প্রবলেম হতো সেটা কিন্তু নাই সেটা এলিমিনেট হবে এখন এইটাকে যদি
এই ধরনের কাজ কিন্তু তোমরা অনেক সময় করো, তাই না? লুপের যদি এরকম জানা থাকে, ফিক্স থাকে, যে এটা যদি ফিক্স থাকে মানে এটা কিন্তু স্ট্যাটিক 1000, এটা জানো, তখন এটা ইজিলি করা সম্ভব। যদি এটা ভেরিয়েবল থাকে, এন থাকে, তখন কিন্তু এটা অত সহজ না যতটা এখানে আমরা বুঝতেছি, তাই না? ধরে নেই যে আমরা জানি, এখন এক্সাম্পলটা ফর সিম্পলিসিটির জন্য ধরে নিলাম যে এই ইটারেশনটা কতবার যাবে, এন এর মান আমরা জানি, এটা একটা অ্যাজাম্পশন করে নাও। তাহলে আমরা যাই, তাহলে এটাকে তাহলে এই একটা লুপ, এই যে এটাকে যদি 4বার নিয়ে আসি, প্রত্যেকবার কি হবে? এরকম হবে না? এইটুক, এই যে 4বার করলাম না, তাহলে এটা 0 নম্বর ইটারেশনের জন্য, এটা 1 নম্বর ইটারেশনের জন্য, এটা 2 নম্বর ইটারেশনের জন্য, এইটা 3 নম্বর ইটারেশনের জন্য। ঠিক আছে? তাহলে এই যে স্কেজুলিংটা করলাম, এর দ্বারা সুবিধা হলো কি, আমার এই যে এইখানে বেসিক ব্লকের পরিমাণ আহ এই যে লুপ আনরোলিং এর ফলে তোমার কিছু লার্জার বেসিক ব্লক তৈরি হয়। এই যে আগের স্লাইডে ধরো, আগে ছিল মাত্র একটা ইনস্ট্রাকশন, তাই না? এটা যদি একটা বলি, একটা না ঠিক মাল্টিপল, বাট আমরা যদি হাই লেভেলে একটা ধরি, এখন কয়টা হলো? 1 2 3 4টা হলো। তাহলে বেসিক ব্লকের সাইজ বেড়ে গেল। বেসিক ব্লক, লার্জার বেসিক ব্লক যদি হয়, তাহলে মোর স্কোপ ফর রিস্কেডিউলিং। যখন তোমার ইনস্ট্রাকশন সংখ্যা বেশি হবে, তখন হার্ডওয়্যার ইটসেলফ ক্যান রিস্কেডিউল, এবং যার ফলে ডিপেন্ডেন্সি অনেকটা কমে যায়। ওই যে ডিপেন্ডেন্সি কমে যাবে, যেহেতু এই যে এইটা একটা তুমি ফিক্স জানো, আগে তো এইটা রাইট হতো, তারপরে আমি এস যোগ করতাম, আবার তার সাথে আবার যোগ হতো, কিন্তু এখন আমি এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, ওই কারেসপন্ডিং মেমোরি লোকেশন রাইট হবে। তাহলে এলিমিনেট দ্য ডিপেন্ডেন্সি। কিন্তু একটা একটা সমস্যা হলো, কোড সাইজটা অনেক বেড়ে যায়, কোড সাইজটা বেড়ে যায়। ওপেন পসিবিলিটি ফর আদার অপটিমাইজেশন। যদি কোড সাইজ এরকম বড় হয় এবং বেসিক ব্লকের সাইজ বড় হয়, তাহলে দেয়ার আর সাম মেনি কম্পাইলার অপটিমাইজেশনের নাম শুনছো, যে সেই কম্পাইলার অপটিমাইজেশনের পসিবিলিটি বেড়ে যায় যখন বেসিক ব্লকের সাইজ একটু বড় হয়। এবং ওই যে আউট অফ অর্ডার এক্সিকিউশন, অর্থাৎ ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজমের জন্য যে যে হার্ডওয়্যার বেসড অ্যালগরিদম আছে, সেই ক্ষেত্রে সেইটা যেমন, এবং আরো অন্যান্য যে কম্পাইলার অপটিমাইজেশন আছে, সেই সমস্ত অপটিমাইজেশন গুলা অ্যাপ্লাই করা সহজ হয়। আচ্ছা, এখন এই কোডগুলাকে নিয়ে আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজটা কি তাই দেখো। আচ্ছা, যখন এই লুপ ট্রান্সফরমেশন করতে যাব, তখন ইনস্ট্রাকশন ডিপেন্ডেন্সি ইজ দ্য কি রিকোয়ারমেন্ট ট্রান্সফরমেশন। মানে এই ট্রান্সফরমেশন করা যাবে যদি এগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, ইনস্ট্রাকশন গুলো ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা আইএলপি তেও পড়েছি, যদি ইনস্ট্রাকশন ইন্ডিপেন্ডেন্ট হয়, দে ক্যান এক্সিকিউট আউট অফ অর্ডার। তো এই যে আমাদের রিঅর্ডারিং হবে বা রিস্কেডিউল হবে, সেইটাও যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলেই কেবলমাত্র আমরা কোড ট্রান্সফরমেশন করতে পারবো। ডিটারমিন দ্যাট ইজ লিগাল টু মুভ স্টোর আফটার সাব আই, ওই যে যেটা দেখাইছিলাম, এই যে এই যে এই এই সাব আইটাকে কি স্টোরের আগে, হ্যাঁ, তাহলে দেখো বলছে যে determine that is legal to move store after sub I, এই স্টোরটাকে সবার শেষে দেওয়া যাবে কিনা, এটা একটা কোশ্চেন। এই শব্দ করতেছে কে? আচ্ছা, তাহলে স্টোরটাকে সাব এর পরে বা ব্রাঞ্চের পরে নেওয়া যাবে কিনা, এটা ওই আর্কিটেকচার যদি অ্যালাউ করে তাহলে করা যাবে। ডিটারমিন দ্যাট আনরোলিং ইউজফুল, এই যে আনরোলিং করলাম সেটা অনেক সময় ইউজফুল নাও হতে পারে, তাহলে সেটা একটা
ইউজ ডিফারেন্ট রেজিস্টার্স টু অ্যাভয়েড আননেসেসারি কনস্ট্রেন্ট। যদি রেজিস্টারের সংখ্যা বেশি থাকে তাহলে আমরা রেজিস্টারের সংখ্যা বাড়িয়ে আমরা আননেসেসারি যে সমস্ত ডিপেন্ডেন্সি আছে এগুলোকে দূর করতে পারি। এলিমিনেট টেস্ট এন্ড ব্রাঞ্চেস, ব্রাঞ্চকেও আমরা ইরেডিকেট করতে পারি। আমি একটু গরম পানি খাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ডিটারমিন দ্যাট আনরোলিং ইউজফুল, দেন এলিমিনেট এক্সট্রা টেস্ট এন্ড ব্রাঞ্চেস। ওই যে যেহেতু লুপ আনরোলিং করলে কি হবে, কিছু ব্রাঞ্চের সংখ্যা কমে যাবে। ডিটারমিন লোড এন্ড স্টোর ক্যান বি ইন্টারচেঞ্জ, শিডিউল দ্য কোড প্রিজার্ভিং দ্য সিমেন্টিক্স অফ দ্য কোড। এই যে আমরা রিস্কেডিউলিং করব তাতে করে যাতে কোডের সিমেন্টিক্স তার মানে সিকোয়েন্সটা মেজর কোনো চেঞ্জ না হয়, যার দ্বারা সিমেন্টিক্সটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখো এটা একটু খেয়াল করো, মূল ডিপেন্ডেন্সি কোথায়, এই যে এইটা F0, এখানে একটা F0, তাইলে এইটা রাইট আফটার রাইট একটা ডিপেন্ডেন্সি আছে। আবার এই F0 টু F0 এটা হইলো রাইট রিড, রাইট আফটার রিড, এই যে এইটা রিড হচ্ছে এইটা রাইট হচ্ছে, তাহলে এখানে একটা ডিপেন্ডেন্সি আছে। আবার এখানেও একটা ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা, আবার দেখো এখানে F0 F0, আবার এই যে এই F0টা সবটা প্রত্যেকটার সাথেই ডিপেন্ডেন্ট, তাই না? এই F0 এই F0 এর সাথে ডিপেন্ডেন্ট, এই F0 F0 এর সাথে ডিপেন্ডেন্ট, প্রত্যেকটাই। তাহলে এই ধরনের একটা ডিপেন্ডেন্সি থাকে। তাহলে যেহেতু এটা লুপ আনরুলিং হয়েছে, দেখো প্রথমটা দিলাম একবারই বলে দিলাম যে 8 বাইট দূরে হলো নেক্সট ওইটাকে লোড করবে, আর স্টোরও করবে সেই সেম লোকেশনে। পরবর্তীটা হবে 16 বাইট, তার পরবর্তীটা হবে 24 বাইট, তাহলে 0 একটা 8, তারপরে হলো 16 এবং 24তম লোকেশনে স্টোর হবে। তারপর সবার শেষে এই যে ইন্ডেক্সটা 32, 4 8 32 বাইট দূরে সাব করবে। তারপরে লুপটা ব্রাঞ্চ নট ইকুয়াল 0, এই যে ব্রাঞ্চ নট ইকুয়াল টু 0, তার মানে এখানে চলে যাবে। এখন খেয়াল করো এই যে লুপটা হলো এই F0, এটা হলো 0তম লোকেশনটা F0 তে আসলো, এটা হলো 8তম লোকেশনটা F0 আছে, তাহলে এই F0টা যদি আমরা রিরাইট করি তাহলে তো এই ডিপেন্ডেন্সিটা কিন্তু কমাই ফেলা যায়। এই যে এখানে সেটা করা হয়েছে, এই যে এটাকে F6 দিয়ে দিলাম, তাহলে এই ডিপেন্ডেন্সিটা কিন্তু তখন আর থাকবে না। পরেরটারে করে দিলাম F10, এই যে F0 ছিল সেটাকে করে দিলাম F10, পরেরটাকে করে দিলাম F14, তাহলে কি হলো, একটা F0 F4 যেহেতু ইউজ হয়েছে, F6 F10 F14। এই যে এই যে রেজিস্টার সংখ্যা যদি বেশি থাকে তাহলে আমরা কি করতে পারি, রিরাইট রেজিস্টারকে আমরা রিনেম করতে পারি। এই যে F0টাকে আমরা রিনেম করতে পারি, তাহলে ডিপেন্ডেন্সি যে লোডের উপর যে ডিপেন্ডেন্সি ছিল এই ডিপেন্ডেন্সিটা কমে যাবে, ঠিক আছে? আর এই ব্রাঞ্চ নট ইকুয়াল টু 0, তাহলে সে আবার লুপে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই লোডটাকে যদি একটু চিন্তা করো তাহলে আসলে প্রত্যেকটা লুপের ক্ষেত্রে একটা করে এই যে ব্রাঞ্চ ইকুয়াল টু 0 হইলে এক্সিট করবে। নরমালি কি ছিল, ইকুয়াল টু 0 হইলে এক্সিট করবে, ব্রাঞ্চ ইকুয়াল 0 হইলে এক্সিট করবে, 0 হইলে এক্সিট করবে। এটা যদি একদম ফিক্স না হয়ে ভেরিয়েবল হতো, তাহলে ওই যে আইটা যদি ভেরিয়েবল হতো ফিক্স না করে, তাহলে কি হতো, প্রত্যেকবারই তাকে ব্রাঞ্চ কিন্তু চেক করতে হতো। আর এখানে লাস্টেরটা হলো ব্রাঞ্চ নট ইকুয়াল 0 হইলে লুপটা এরকম করবে। তাহলে এই ব্রাঞ্চ ইকুয়াল টু 0 এটাকে আমরা এলিমিনেট করতে, ইন্টারমিডিয়েট ব্রাঞ্চ ইকুয়াল টু 0 কিন্তু কখনোই টেকেন হবে না, কেননা আমরা জানি যে এটা ফিক্সড 1000, যেহেতু এই কম্পাইলার যদি সে বুঝতে পারে এটা 1000, তাহলে এই ব্রাঞ্চ ইকুয়াল 0 কিন্তু কোনো প্রয়োজন নাই। তাহলে এই ব্রাঞ্চ ইকুয়াল টু 0টাকে আমরা ইলিমিনেট করব। তাহলে এই ব্রাঞ্চ মাঝখানের ব্রাঞ্চগুলোকে রিমুভ করব, আর লাস্টে শুধু একটা ব্রাঞ্চ থাকবে। তাইলে লোড অ্যাড স্টোর, তারপরে সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, লোড অ্যাড স্টোর সাবাই, শুধু একটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চটা হলো শুধুমাত্র লুপ।
তাহলে ডাটা ডিপেন্ডেন্সিস শুধুমাত্র এই যে একটা ছোট সিম্পল ডাটা ডিপেন্ডেন্সি এটা থাকবে, হ্যাঁ। আর এটা তো আর ওয়ান, এটা সব জায়গায় ইউজ হবে। একবার রাইট হয়ে গেলে এগুলো সব জায়গায় ইউজ হবে, আবার এখানে একবার লোড হলে এটা ইউজ হবে। তাহলে ডাটা ডিপেন্ডেন্সি সাব আইএলডি স্টোর ফর সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন করতে হবে, এটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন করতে হবে। কম্পাইলার রিমুভস দিস ডিপেন্ডেন্সি বাই কম্পিউটিং ইন্টারমিডিয়েট আরআই ভ্যালু, যেটা ওই যে আরআই এর ভ্যালুটা যদি আমরা পাই কখনো, ওই যে যেটা দেখালাম, এই যে আর1 এর ভ্যালুটা ফিক্স করে, এই যে 8, এখানে প্রত্যেকবার 8 8 করে গেছে তো, কিন্তু এইটা যদি আমরা ফিক্স করে যা বের করে ফেলতে পারি, এই 8 8 না করে এখানে 8, পরেরটা 16, সরি 8, হ্যাঁ 16, তারপরে হলো 3 8 24, এটা হলো 32 মনে করো। এইভাবে সে ইয়ে করবে। তো কম্পাইলার কম্পিউটিং ইন্টারমিডিয়েট আরআই ভ্যালুস এলিমেন্ট ইন্টারমিডিয়েট সাব আই, তাহলে সাব আইও কিন্তু এই যে সাব আই, যেহেতু এটা ফিক্সড, প্রথমবার 8 বাইট, দ্বিতীয়বার 16 বাইট, তৃতীয়বার 24 বাইট, চতুর্থবার 32 বাইট, তাহলে শুধু এগুলা থাকতেছে না, শুধু 32তম লোকেশনটাই শুধুমাত্র ইয়ে করবে। তাহলে সেটা কি হবে? and data flow analysis can do on registers, এই ডাটা ফ্লো অ্যানালাইসিস কোন ডাটা কার উপর ডিপেন্ডেন্ট এবং কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য যদি রিনেম করার পরে তোমারই করা যায়, তাহলে তাহলে কিন্তু আমরা ওই যে কি বলা যায়, এক্সিকিউশনটাকে ইন্ডিপেন্ডেন্টলি আমরা এক্সিকিউট করতে পারবো, অর্থাৎ ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজমটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু যদি এইরকম হয় যে 1000তম লোকেশনের সাথে এইটা হবে, তখন কিন্তু এটা কখনো ইরাডিকেট করা সম্ভব না, এটা ভিন্ন লোকেশনের ডাটা একটার মধ্যে একটা আসবে, তখন এটা সম্ভব না। তো কম্পাইলার অনেক কিছু বিবেচনা করে সে ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস করে সে এলিমিনেট করতে পারে। দ্যাট মিন্স কম্পাইলার টেকনিক্স অলসো ক্যান ইমপ্রুভ দ্য কোড কোয়ালিটি। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। আচ্ছা, আমি একটু ওপেন করছি ডিসকাশনের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ওপেন করলাম, কিছু প্রশ্ন থাকলে এর মধ্যে থেকে বলতে পারো। হ্যাঁ, তোমাদেরকে অ্যালাউ করেছি, প্রশ্ন করতে পারো। If you have any questions. স্যার এসটা কি যে কোনো ভ্যালু নাকি? হ্যাঁ, এস, এস এস হ্যাঁ, এটা একটা ধরে নিচ্ছে যে একটা ভ্যালু, ফিক্সড ভ্যালু, এটা চেঞ্জ হচ্ছে না, এটা হলো ফিক্সড ভ্যালু, আর এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এই যে এইটা একটা বোঝানোর জন্য, একটা হলো ফিক্সড মেমোরি লোকেশন আর একটা হলো ভেরিয়েবল মেমোরি লোকেশন। এই যে এসআইটা চেঞ্জ হচ্ছে না, আই এর ভ্যালু যখন 0 তখন একটা লোকেশন, আই এর ভ্যালু যখন 8 তখন আরেকটা মেমোরি লোকেশন, কিন্তু এই এসটা তো আর ভিন্ন মেমোরি লোকেশন না। এইটা বোঝানোর জন্য একটা ফিক্সড মেমোরি লোকেশন আর একটা হলো ভেরিয়েবল মেমোরি লোকেশন হলে কি হবে সেটা বোঝানোর জন্য এসটাকে বলা হচ্ছে। আর আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে, হাউ কম্পাইলার ক্যান ইমপ্রুভ দ্য কোড কোয়ালিটি, তাহলে এরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, এইভাবে করে সে এই যে এই ধরনেরই হতে পারে, কিছু স্টল হবে, সেটাকে যদি রিস্কেডিউলিং করা যায়, কম্পাইলার যদি রিস্কেডিউলিং করে, তাহলে আমাদের কি হবে, কোড কোয়ালিটিটা বাড়বে এবং তার মানে পারফরম্যান্সটাও বাড়বে, ঠিক আছে? স্যার বেসিক ব্লক আমার সংখ্যা বেশি, ব্লকের সংখ্যা স্যার বেশি হলে কি আমার সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়, অসুবিধা হয়। ইন্টার ব্লক কমিউনিকেশনটা এটা নরমালি কম্পাইলার অ্যালাউ করে না। একটা ব্লক থেকে আরেকটা ব্লকে সাধারণত এই যে তোমার আছে না, ডাটা ফ্লো আছে না, অর্থাৎ তুমি এক ব্লকের থেকে আরেকটা ব্লকের আগে কখনো এক্সিকিউট করতে পারবা না যতক্ষণ না এরা সেম বেসিক ব্লকের আওতায় না হবে, তাহলে তাদেরকে এক্সিকিউট করতে দিবে না। ওই যে আউট অফ অর্ডার এক্সিকিউশন না, সে আউট অফ অর্ডার এক্সিকিউশন করতে দিবে না। কিন্তু যদি একই বেসিক ব্লকের মধ্যে থাকে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তাদেরকে করতে দিবে, যারা ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে করতে দিবে, ঠিক আছে? তাহলে তোমরা একটু ই করো, আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। এই অন্তত পক্ষে এই পর্যন্ত, এই 9 নম্বর স্লাইড পর্যন্ত একটু দেখবা, হ্যাঁ, ঠিক আছে? আমি স্যার আগের ক্লাসের হ্যাঁ, বলো। স্লাইড আর
এই স্লাইডটা স্যার সেন্ড করলে আমি আচ্ছা হ্যাঁ, এটা আমি সেন্ড করবো। এটা বোধহয় আপলোড আগের করা আগের ক্লাসেরটা আপলোড করা হয় নাই না? ক্লাসের স্লাইডটাও স্যার দেওয়া হয় নাই। আচ্ছা আমি আজকে করে দিচ্ছি। না স্যার। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, আজকে এটা সহ দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ আজকে একটা সহজ বসো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।